আপনাকে অনেক অনেক মানে প্রশংসা করার ভাষা আমার নেই, কিন্তু আপনি যে তার জন্য এত কিছু করছেন সেই জন্য আপনাকে, আপনি যেহেতু ধার্মিক, আপনি আল্লাহর কাছে নিঃসন্দেহে দোয়া করেন এবং সেই জন্য আপনিও আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ। না, আমি ঘটনাটা বলে আমি ইস্তেমায় যাওয়ার জন্য আমি বলছি যে ঝগড়া করো, কিছু করো, যাই করো, ঘরের ভিতরেই থাকবে, তো ঘরের বাইরে একটা শব্দ যাবে না। তোমার বাবা মার বাড়িতেও যেন জানে না, আমার শ্বশুর বাবার বাড়িতে যেন জানে না, তুমি আমি জানবো যে আমাদের মধ্যে দ্বন্দ্ব, আর কেউ জানবে না। দর্শকের থেকে আর কোনো প্রশ্ন আছে? আবু সুফিয়ান ভাই, আপনি আপনার বিবাহিত জীবনে শ্বশুর বাড়ি কয়বার গেছেন? বিবাহিত জীবনে প্রথম দিকে ঝগড়া করে বিয়েটা হয়ে গেছে, প্রথম ভাবলাম বউটা হারাই কিনে, আমরা হারানোর চিন্তা ভাবনা বের করছিলাম। বাড়িতে গিয়ে আমি এক রাস্তা দিয়ে হাঁটবো, অন্য রাস্তা দিয়ে যাইতে হইল, দেখা যায় রিক্সা যেখানে ভেঙে গেছে সেখানে নিয়ে ও আর ওইখানে দেখা যাচ্ছে তো হারাইতে পারতাম না। অবশ্য আমার বান্ধবী এসে গেছে, একটু শ্যামলী আপা যে দাঁড়াইতো, পরিচয় গাই দিতাম, শ্যামলী আপা দাঁড়ান। আপনি কিছু বলতে চান? আপনি কিছু বলতে চান? মাইকটা দেন ওনার কাছে। ও আচ্ছা আচ্ছা, তাই ওনারা দম্পতিরা আসছে। ও আপনার, আমি ওনাদেরকে বলেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছে আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা এই জন্যে যে আমরা এই পর্যন্ত যে যত দম্পতি পেয়েছি আজকে, এত ইন্টারেস্টিং দম্পতি আমরা এই পর্যন্ত পাইনি। আমরা এত মজা পেয়েছি, এত মজা করেছি, আর বিশেষ দুজনে মানে গুণে গুণান্বিত। যে আমি সব পরিচয় পাচ্ছি, তার চেহারা থেকে তাকে মায়ায় পড়ে যাচ্ছে, উনি কেন মায়া করবে না? আচ্ছা আচ্ছা হিটলু ভাই, এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে, আমরা জানি অনেকে প্রেম করে বিয়ে করে, মানে একে অপরকে ছাড়া বাঁচবো না, সেজন্য তারা গার্জিয়ানের অমতে নিজেরা বিয়ে করে, তারপরে একটা সময় যেয়ে তারা আবার ছাড়াছাড়ি করে। আর এই বিয়েটা দেখলাম যে উনি ওনাকে বিয়ে করতে চায় না, গার্জিয়ানের চাপে বিয়ে করেছে, বিয়ে করার পর ওনাকে হারাইতে চাইছে, উনি যেন হারাই যায়, আবার জীবনে আর না আসে। এই বিয়েটা টিকে আছে, মানে খুব, মানে বিয়ে টিকে থাকার পিছনে আমরা অনেক সময় মনে করি যে প্রেম, কিন্তু ওনারা বলতে যে শুরুতে প্রেম ছিল না, এই বিয়েটার টিকে থাকার পিছনে কি জিনিস কাজ আর করছে। কত খোলাখুলি ভাবে সে বলেছে যে আমি এই ছবিটাকে ভালোবাসি, আমি একে বিয়ে করতাম, আমি এই ছবিটাকে, আর সেই ছবি নিয়ে উনি যখন বলতো যে কই গো তুমি কোথায় গেলে, তখন বলতো ছবি যেন শুধু ছবি না। এই গানটা আপনি করেন, আপনি না করলে আমি আবার শুনবো, কারণ আপনি যে এত সুন্দর করে গেয়েছেন। আমি দর্শকদের কাছ থেকে পারমিশন নিয়ে নিচ্ছি, আমি কি ওনার গানটা আবার শুনতে পারি? আমরা শুনতে চাই। আচ্ছা, যেটাই হোক, দুই লাইন কি, দুই লাইনই গান। আপনি আবার সুন্দর মাইকটার সামনে নিয়ে সুন্দর করে করেন। ছবি যেন শুধু ছবি নয়, এ যেন কথা, ছবি যেন শুধু ছবি নয়। ছবির প্রেমে পড়েছিল, সেই ছবির প্রেমে আজও হাবুডুবু খাচ্ছে, অথচ সংসার করে যাচ্ছে। সে সংসার আপনি কোনো প্রথম দিকে আমার মনে হয় এটিও আরেকটি প্রেম, এটা আরেকটা প্রেম। প্রেম। হ্যাঁ, আচ্ছা ফারাজ, আপনি প্রথম থেকে শুনছিলেন ওর কথা? শুনছিলেন যে উনি প্রথম একটা ছবিকে দেখে প্রেমে পড়ে গেছিলেন, ওকেই বিয়ে করবেন, তারপর ওনাকে বিয়ে করতে চাননি, ও জোর করে ওনার বাবা, ওনার শ্বশুর জোর করে বিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তারপরেও যে উনি 13 বছর অপেক্ষা করছে ওনার ভালোবাসা পাওয়ার জন্যে, 13 বছর পরে সে বলছেন এখন যে ভালোবাসা, তাহলে তার স্যাক্রিফাইসটা, তার যে চেষ্টা, তার যে সংগ্রাম, যে তাকে আমি পাবোই, এবং সেটা করে দেখিয়েছে সে। হ্যাঁ, মানে পাথরে উনি ফুল ফুটিয়েছেন, পাথরের উপরে উনি ফুল ফুটিয়েছেন। না, আমি যে ইস্তেমার ঘটনাটা বলতে চাই, আমাকে যেতে দিবে না, কেন আমি ধর্মের জিনিস কেন তুমি যেতে দিবে না, আমি যাবই। এত মানে ঝগড়া হয়েছে বলার মতো না। তারপর আমি মসজিদে গেছি, আমি তারপরে বাথরুমে গিয়ে চোখ ধুয়ে পেয়ে নিছি, টাকা নিয়ে গেছি, নিয়ে যে মাংস কিনছি, গরুর মাংস কিনছি, চাল কিনছি, বাসায় এসে পোলাও রান্না করছি, বেগুন ভাজি করছি, মাংস রান্না করছি,
আর মাছ যে ছিল সেটা রান্না করে সুন্দর করে রান্না করে ঢেকে ঢুকে গিয়ে আবার শুয়ে পড়ছি। আর ও মধ্যে থেকে এসে মনে করছে যে শুয়ে গেছে মনে হয়, কান্নাকাটি করছে এতক্ষণ, হয়তো আজকে রান্না বান্না নাই, তাই খাবো নাকি। তারপরে আসে ওই মেজের মধ্যে সব কিছু ঢেকে ঢেকে রাখছি, আর বলতেছে যে সেই আসো খাই, আজকে তোমার রান্না বান্না করো নাই। আমি কথা বলতেছি না, তা উনি ক্ষুধা সহ্য করতে পারতো না, যত রাগেই থাক উনি খাবেই। তারপরে ঢাকনা খুলিয়ে যখন দেখছি পোলার মধ্যে একটু আগে ভাবছিল মরিচ পেঁয়াজ দিয়ে কোনো রকম ভর্তা করে ভাত খাবো, আর পোলাও করবো টেবিলে। হ্যাঁ, তখন উনি আর খায়নি। আমার হাত পা ধরে ক্ষমা চাওয়া শুরু করলো যে আসলে আমার ভুল হয়েছে, তোমার সাথে জিদ করাটা, রাগ করাটা আমার আসলে ঠিক হয়নি, তুমি যে এত ভালো। আরেকটা মজার বিষয়, এইমাত্র দেখলেন যে শিরিন আপার হাত থেকে একটা ছবি পড়ে গিয়েছিল, সেই ছবিটা উনি এই ছবিটা ওনার ব্যাগ থেকে উনি বের করেছে, এবং ছবিটা অনেকে পরে আসছে আমি দেখাই। এটা হচ্ছে আমাদের এই ব্যক্তির ছবি। এই ব্যক্তি কিন্তু অন্য একটা ছবির প্রেমে আজও মগ্ন, কিন্তু এই ব্যক্তির এই ছবিটা কিন্তু ধারণ করে আছে শিরিন আপা। শিরিন আপা এই ছবির প্রেমে পড়েছে যে আমার, এই কারণে শিরিন আপা সবাই দুইজনই কিন্তু ছবির পাগল হয়ে গেছে। তারপর ওনার ছোটবেলার যে এটা তো তাও বিয়ের পরের ছবি, উনি যখন একদম বিয়ের আগের যে ছবি উনি নিজে বলেন যে রাজ্জাকের মধ্যে তার চেহারা ছিল, তো এটা তো আমরা ধরে নিয়েছি যে হ্যাঁ সেই রাজ্জাকের কম ছিলেন না সেটা, হ্যাঁ রাজ্জাকের কাছে কম ছিল না সেটা, বিশেষ করে রাজ্জাকের ফটো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আচ্ছা, আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা এই দম্পতি সোসাইটির এই আয়োজন দম্পতি মেলায় এসেছেন, আপনাদের দাম্পত্য জীবনের কাহিনী শুনলাম। এরকম আমাদের দেশে অসংখ্য দম্পতির অসংখ্য রকমের কাহিনী আছে। গতকালকে বলছিলাম যে মানুষের দাম্পত্য ভাবনা নানান রকমের, একজনের দাম্পত্য ভাবনা আর একজনের দাম্পত্য ভাবনার সাথে মেলে না। এটা আমরা দম্পতি সোসাইটির কার্যক্রম শুরু করার পর থেকে দেখেছি। কিন্তু দম্পতি সোসাইটির একটা বিশ্বাস যে এই সকল দম্পতিদের সকল দাম্পত্য ভাবনার মধ্যে কিছু দাম্পত্য মূল্যবোধ লুকিয়ে আছে, যেগুলো মণিমুক্তার মতো। মণিমুক্তাগুলো খনিতে কিন্তু কয়লা এবং ময়লার মাঝে লুকিয়ে থাকে, সেখান থেকে রত্ন আরোহীরা সেই রত্নগুলোকে তুলে আনে। আমরা মনে করি দম্পতি সোসাইটি এই সকল কয়লা ময়লা জড়িত যে দাম্পত্য ভাবনা, সেখান থেকে কিছু মণিমুক্তা সংগ্রহ করতে পারবে, সেগুলো আগামী দিনের দম্পতিদের জন্য পাথেয় হবে। এবং আজকে আমরা আপনাদের দাম্পত্য জীবনের কাহিনী শুনলাম, সেই কাহিনী আমাদের রেকর্ড থেকে যাচ্ছে, আমরা এখান থেকে অনেক মণিমুক্তা পাবো আশা করি। আসলে নারীদের ধৈর্য না থাকে তো সংসার, হ্যাঁ সেই ধৈর্যটাই আসে। হ্যাঁ নারীদের ধৈর্য এবং বেশি থাকতে আল্লাহ হবে। ধৈর্যশীলদের সঙ্গে আছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ছেলেদের হাতে একটু স্যাক্রিফাইস করতে হয়, নারী সংসার এরকম ঝামেলা থেকেই যায়, কিন্তু নারীদের ধৈর্য তো। আবু সুফিয়ান ভাই, আপনি নতুন প্রজন্মের যে সকল দম্পতিরা আছেন তাদের উদ্দেশ্যে আপনি স্বামীদের উদ্দেশ্যে কি বলবেন? এখন নতুন দম্পতি যারা আছেন তা সেই সকল দম্পতির স্বামীদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? আসলে আমি নিজেও এরকম একটা মেলা আসা জবাব দেওয়া, কারোর কাছে আমি খুব সারা অসহায় করি কখন তো কাপড় শুরু হয়। তো আমার ওই কথাটা মনে পড়ে যে একটা পরীক্ষার দিকে কামানো শুরু করছে, কিন্তু সামনে তো কামাই কেন তো বলছে যে স্যার একটু প্রশ্ন করেন যে আমি কামাই কী দেখছি, আমার ভালো কথা বলছি আমার ওই কথাটা মনে পড়ছে যে কাপড় বাড়ছে, আমার কাপড় দেখছেন কি আমি যে কোনো ব্যাপার চিন্তা করি আমার হইতে কাপড় দেখছেন। তো আমার বলার উদ্দেশ্য আসলে নিজেও কেমন ভালো বুঝতে পারে, নিজেকেও অসহায় মনে হয়। দাম্পত্য জীবনে সুখ দুঃখ দুটাই থাকে, সুখের পরিমাণটা একটু বেশি, দুঃখের পরিমাণটা কম।
আমার মনে হয় তুমি বুঝলো আমার আচ্ছা, এখানে আমরা দুই রকমের মতামত পাচ্ছি। উনি বলছেন যে সুখেরটা বেশি, দুঃখেরটা কম, আর উনি বলছে না 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 উল্টা না, ওটা তুমি বলো, আমারটা আমি বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে প্রকাশটা করা করি নব্বদম্পতি করা যেমন বলি যে দম্পতি আসলে সম্পর্ক ভালোবাসা উচিত এবং এটা গভীরভাবে দুইজনেরই থাকা উচিত। ভালোবাসার কোনো ভেদাভেদ নেই এবং ভালোবাসা আমরা গরিব ধনী নির্মাণ সবার জন্য সমান। তো ভালোবাসতে শেখার কোনো কিছুই না স্ত্রীদেরকে একটু মানিয়ে চলা বা কোনো কিছু প্রশংসা করা যাতে স্ত্রীরা খুশি থাকে। তো ঝগড়াঝাটি না করাই উচিত। ঝগড়াঝাটি যেখানে বেশি হয় সেখানে আমার সৃষ্টি বেশি হয়। আর সুস্থতাও অনেকটা দেখা সুস্থ শরীর সবার আচ্ছা ঠিক আছে, আমরা আজকের এই শিরিনাপার কথা শুনে নিই। এখনকার নারীদের জন্য, স্ত্রীদের জন্য আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে আপনি আপনার অভিজ্ঞতার আলোকে তাদেরকে কি বলবেন? তো বর্তমান তো ডিজিটাল দেশ হয়ে গেছে, টাকা যেদিকে নারী দৌড়ে সেদিকে, এই জন্য অশান্তি সংসারে বেশি। ভালোবাসার মধ্যে টাকা দিয়ে তুলনা করা যায় না, গরিব সংসারেও ভালোবাসা আছে। আর কি বলবো, নারীরা টাকার পিছনে দৌড়া, ধৈর্য কম, এর জন্য অশান্তি। আমাদের নারীদের ধৈর্য করতে হবে, সমাজকে ভালোবাসতে হবে, তাহলে সংসারে শান্তি আসবে। অনেকে সন্তান রেখেই চলে যায়। আমাদের এলাকায় আছে এত সুন্দর একটা ছেলে, আমাদের চোখে পানি এসে যায়, এখনো পানি আসে। ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিবে আর মেয়ে মনে হয় ক্লাস 2-3-তে পড়ে। এত সুন্দর ছেলে মেয়ে দুটা, এত ভদ্র, সেই ছেলে মেয়ে দেখে আর এক ছেলেকে বিয়ে করবে, আর সেই ছেলে হিরোইন খেয়ে এখন দেয়। কি অবস্থা! নারীদের জন্য হচ্ছে, নারী ধৈর্য না থাকলে তো এরা অশান্তি আসবে। সেটার অনেক ওনার জীবন থেকে আমরা ওনার এতক্ষণ যে কথাবার্তা টাকা শুনলাম, পয়সা চিন্তা ভাবনা করছিল, আরো অনেক বড় লোক হবে, অনেক টাকা পয়সার দরকার ছিল, এই হিসেবে হয়তো অনেক নারীদের নষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারলাম আপনি আপনার জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, কারণ আপনার যে স্ট্রাগল, এই যে করে আসছেন 30 বছর যাব, যা শুনলাম এত সুন্দর একটা গল্প লেখার মতো। তো আপনি কিভাবে সাকসেসফুল হলেন, এখন দুজনকে এত ভালোবাসেন, এখান থেকে আমরা অনেক কিছু শিখে আমি আমাদের শ্রোতা দর্শককে আমি বলবো যে আপনারা এখান থেকে কিছু শিখলেন, দেখলেন এবং এটা আপনার নিজেদের জীবনে এটাকে ইয়ে করবেন। ঠিক আছে, দম্পতি সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা হিন্দু ভাইয়ের কণ্ঠে একটি গান শুনতে চাই। হিন্দু ভাই এই দম্পতিদেরকে উৎসর্গ করে একটি গান পরিবেশন করবেন। আমি জি। এই অবস্থা, এখন তো ওনার যে অবস্থা, ওই যে ছবির গানটাই আপনি একটু হারমোনিয়ামে। ওই ছবিটা যখন হয়তো উনি ভাবছেন যে ওই ছবিওয়ালির যখন বিয়ে হয়ে গেল, তখন দম্পতি সোসাইটির কার্যক্রম শুরু করার পর থেকে দেখেছি, কিন্তু দম্পতি সোসাইটির একটা বিশ্বাস যে এই সকল দম্পতিদের সকল দাম্পত্য ভাবনার মধ্যে কিছু দাম্পত্য মূল্যবোধ লুকিয়ে আছে, যেগুলো মণিমুক্তার মতো। মণিমুক্তাগুলো খনিতে কিন্তু কয়লা এবং ময়লার মাঝে লুকিয়ে থাকে, সেখান থেকে রত্ন আরোহীরা সেই রত্নগুলোকে তুলে আনে। আমরা মনে করি দম্পতি সোসাইটি এই সকল কয়লা ময়লা জড়িত যে দাম্পত্য ভাবনা, সেখান থেকে কিছু মণিমুক্তা সংগ্রহ করতে পারবে
সেগুলো আগামী দিনের দম্পতিদের জন্য পাথেয় হবে। এবং আজকে আমরা আপনাদের দাম্পত্য জীবনের কাহিনী শুনলাম, সেই কাহিনী আমাদের রেকর্ড থেকে যাচ্ছে। আমরা এখান থেকে অনেক মণিমুক্তা পাবো আশা করি। আসলে নারীদের ধৈর্য না থাকলে তো সংসার, হ্যাঁ সেই ধৈর্যটাই আসে। হ্যাঁ নারীদের ধৈর্য এবং বেশি থাকতে আল্লাহ হবে। ধৈর্যশীলদের সঙ্গে আছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ছেলেদের হাতে একটু স্যাক্রিফাইস করতে হয়, নারী সংসার এরকম ঝামেলা থেকেই যায়, কিন্তু নারীদের ধৈর্যের দরকার। আবু ঠিক আছে। সুফিয়ান ভাই, আপনি নতুন প্রজন্মের যে সকল দম্পতিরা আছে তাদের উদ্দেশ্যে আপনি মানে স্বামীদের উদ্দেশ্যে কি বলবেন? এখন নতুন দম্পতি যারা আছে তা সেই সকল দম্পতির স্বামীদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? আসলে আমি নিজেও পুরা এরকম একটা মেলা আসা জবাব দেওয়া মানে কারণ কাছে বলি যে আমি খুব সারা অসহায় করতে কখন এবং কাপড় শুরু হয়। তো আমার ওই কথাটা মনে পড়ে যে একটা পরীক্ষা দিয়ে দিয়ে কামানো শুরু করছে, কিন্তু সামনে তো কামান কেন তো বলছে যে স্যার আমি প্রশ্ন করেন যে আমি কামান কি দেখছি আমার ভালো কথা বলছি এখন আমার ওই কথাটা মনে পড়ছে যে কাপড় বিচারে এত বাড়ছে, আমার কাপড় দেখছেন কি আমি যে কোনো ব্যাপার চিন্তা করতে পারি আমার হইতে যে কাপড় দেখছেন কি। তো আমার বলার উদ্দেশ্য আসলে নিজেও কেমন ভালো বুঝতে পারে, নিজে কেউ অসহায় মনে হয়। দাম্পত্য জীবনে সুখ দুঃখ দুটাই থাকে, সুখের পরিমাণটা একটু বেশি, দুঃখের পরিমাণটা একটু কম। তো আমার মনে হয় তুমি বুঝলো আমার আচ্ছা, এখানে আমরা দুই রকমের মতামত পাচ্ছি। উনি বলছেন যে সুখেরটা বেশি, দুঃখেরটা কম, আর উনি বলছে না 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 উল্টা না, ওটা তুমি বলো, আমারটা আমি বলি। কথা নিয়ে আমি হ্যাঁ নিজের ধ্যানে আমার একটু প্রকাশ করতে হয়, একটু প্রকাশটা করা করি। তো নব্যদম্পতি ছাড়া আমি যেমন বলি যে দম্পতি আসলে সম্পর্ক ভালোবাসা উচিত এবং এটা গভীর ভালো দুইজনেরই থাকা উচিত। ভালোবাসা কোনো ভেদাভেদ নেই এবং ভালোবাসা আমরা গরিব ধনী নির্মাণ সবার জন্য সমান। তো ভালোবাসতে শেখা কোনো কিছুই না স্ত্রীদেরকে একটু মানিয়ে চলা বা কোনো কিছু প্রশংসা করা যাতে স্ত্রীরা খুশি থাকে। তো ঝগড়াঝাড়ি না করাই উচিত, ঝগড়াঝাড়ি যেখানে বেশি হয় সেখানে আমার সৃষ্টি বেশি হয়। আর সুস্থতাও অনেকটা দেখা সুস্থ শরীর সবার আচ্ছা ঠিক আছে, আমরা আজকের এই শিরিনাপার কথা শুনে নিই। এখনকার নারীদের জন্য, স্ত্রীদের জন্য আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে আপনি আপনার অভিজ্ঞতার আলোকে তাদেরকে কি বলবেন? তো বর্তমান তো ডিজিটাল দেশ হয়ে গেছে, টাকা যেদিকে নারী দৌড়ে সেদিকে, এই জন্য অশান্তি সংসারে বেশি। ভালোবাসার মধ্যে টাকা দিয়ে তুলনা করা যায় না, গরিব সংসারেও ভালোবাসা আছে। আর কি বলবো, নারীরা টাকার পিছনে দৌড়া, ধৈর্য কম, এর জন্য অশান্তি। আমাদের নারীদের ধৈর্য করতে হবে, সমাজকে ভালোবাসতে হবে, তাহলে সংসারে শান্তি আসবে। অনেকে সন্তান রেখেই চলে যায়। আমাদের এলাকায় আছে এত সুন্দর একটা ছেলে, আমাদের চোখে পানি এসে যায়, এখনো পানি আসে। ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিবে আর মেয়ে মনে হয় ক্লাস 2-3-তে পড়ে। এত সুন্দর ছেলে মেয়েটা, এত ভদ্র, সেই ছেলে মেয়ে দেখে আর এক ছেলেকে বিয়ে করবে, আর সেই ছেলে হিরোইন খেয়ে এখন দেয় কি অবস্থা। এটা নারীদের জন্য হচ্ছে, নারী ধৈর্য না থাকলে তো এরা অশান্তি আসবে।
সেটার অনেক ওনার জীবন থেকে আমরা ওনার এতক্ষণ যে হয়তো ওনার কথাবার্তা টাকা শুনলাম, পয়সা চিন্তা ভাবনা করছিল, আরো অনেক বড় লোক হবে, অনেক টাকা পয়সার দরকার ছিল, এই হিসেবে হয়তো অনেক নারীদের নষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারলাম আপনি আপনার জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, কারণ আপনার যে স্ট্রাগল এই যে করে আসছেন 30 বছর যাবত, যা শুনলাম এত সুন্দর একটা গল্প লেখার মতো। তো আপনি কিভাবে সাকসেসফুল হলেন, এখন দুজনকে এত ভালোবাসেন, এখান থেকে আমরা অনেক কিছু শিখে আমি আমাদের ভাই শ্রোতা দর্শককে আমি বলবো যে আপনারা এখান থেকে কিছু শিখলেন, দেখলেন এবং এটা আপনার নিজেদের জীবনে এটাকে ইয়ে করতেন। ঠিক আছে, দম্পতি সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা লিটু ভাইয়ের কণ্ঠে একটি গান শুনতে চাই। লিটু ভাই এই দম্পতিদেরকে উৎসর্গ করে একটি গান পরিবেশন করবেন। আমি জি। এই অবস্থা এখন তো ওনার যে অবস্থা, ওই যে ছবির গানটাই আপনি একটু ওই হারমোনিয়ামে। ছবিটা যখন হয়তো উনি ভাবছেন যে ওই ছবিওয়ালির যখন বিয়ে হয়ে গেল, তখন আছে ওই জন্য বলছি যে আমরা মোটামুটি 10 বছরের নিচের দম্পতিদেরকে নবদম্পতি বলে থাকি। ওনাদের 6 বছরের দাম্পত্য জীবন। আমরা একটি প্রবীণ দম্পতির সাথে কথা বললাম, তারা নর্থ বেঙ্গলের বৃহত্তর রংপুর বিভাগে। এবার আমরা সাউথ বেঙ্গল দক্ষিণবঙ্গের অর্থাৎ আমাদের চট্টগ্রাম বিভাগ থেকে পেয়েছি এই দম্পতিকে। তাদের সাথে আমরা কথা বলবো। তাদের সাথে কথা শুরু করার আগে চলুন আমরা একটি গান শুনে আসি। আমাদেরকে গান পরিবেশন করে শোনাচ্ছেন দম্পতি সোসাইটির সহসভাপতি রেজাউল করিম টিট্টু। বর্ণনা করেন এখন আপনি, আপনার দিন কেমন কাটতো বিয়ে করার পর? আসলে তখন আমি সকাল 8টা থেকে আমাদের ডিউটি থাকতো, একটা অফিসের ছোট একটা কর্মচারী ছিলাম। তো 8টা পর্যন্ত আমার 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি। তারপর একটু মানে নিজে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার পর যখন কাজ না থাকতো তখন খুব অনুভূতি মানে প্রকাশ করতাম। তখন আমি একটু ফিল করতাম আমার পরিবার সম্বন্ধে, আমার স্ত্রীকে এবং আমার পরিবার আব্বা আমাকে স্মরণ করতাম। তখন খুবই মানে যেটা যারা এখনো মানে দেশ ছেড়ে যায় তারা এই অনুভূতিটা বুঝতে পারবে না, যে ফিলটা করতাম। যারা দেশের বাইরে গেছে তারা একমাত্র বুঝবে মানে দেশটা কি জিনিস, সমাজ কি জিনিস, পরিবার কি জিনিস, বন্ধু বান্ধব কি জিনিস। যারা দেশের বাইরে গিয়ে তারাই বুঝবে, অন্য কেউ এই দুঃখটা কেউ বুঝবে না। দেশ কি জিনিস, দেশের ভালোবাসা কি, দেশের মাটি সব প্রকৃতি, এটা যারা দেশের বাইরে যায় না তারা কখনো বুঝবে না এটা। ধন্যবাদ। আচ্ছা, এখন 4 বছর যাবৎ আপনারা একসাথে আছেন। ধরেন আবার যদি প্রয়োজন হয়, মানে এখন কি আপনাদের মনে হয় যে আবার কখনো আপনারা এই যে অর্থ ইনকাম হোক যে কোনো কারণে হোক আমার আলাদা থাকাটা আপনাদের পক্ষে সম্ভব? আসলে এটা বলা কঠিন, কিন্তু আমরা এইভাবে হইতে চাচ্ছি না, একসাথে থাকতে চাচ্ছি। কারণ আমি বুঝছি একলা থাকা কত দুঃখজনক, এটা আমি বুঝতে পারছি। এবার আসি এই 6 বছরের দাম্পত্য জীবনে মানে আপনাদের কোনো সময় কোনো কিছু কি এমন চ্যালেঞ্জ মনে হয়েছে যে না দাম্পত্য জীবনে প্রবেশ করাটা ভুল হয়েছে, বিয়ে করাটা ভুল হয়েছে, না করলেই ভালো হতো, কিংবা একে না করলে ভালো হতো কাউকে করলে ভালো হতো, এরকম কিছু? আসলে এটা খুব, এই প্রশ্নটা আমার মনে হয় খুব কঠিন উত্তর দেওয়াটা। আছে সব সংসার করতে গেলে সব কিছু ভালো কারণ মধ্যে সংসার, প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না। আছে ভালো কারণ মধ্যে সংসার আছে, সব জায়গায় ভুল ত্রুটি আছে, আমার ভুল থাকতে পারে স্বাভাবিক। এটাই। এই প্রশ্নের উত্তর আমি রেখার কাছে চাচ্ছি। অ্যাকচুয়ালি বিয়ের হওয়ার পরে স্বামী স্ত্রী দুজনকে বোঝার একটা ব্যাপার থাকে, বাট আমার আর ওর মধ্যে এটা একটু কম ছিল, কারণ বিয়ের পরপরই 2 মাস পরে ও যখন বিদেশ চলে যায়, তারপর যখন প্রায় 2.5 বছর পর আসে, তারপর যখন একসাথে আমরা মানে ছিলাম, তখন আস্তে আস্তে একজনকে বুঝতেছি যে ও কীরকম আমি কীরকম।
ভালো খারাপ সব মিলিয়ে হয়। আর ভালো থাকার ব্যাপার আছে, খারাপ থাকার ব্যাপার আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন মানুষের কাছে একটু আগে একটা আন্টি বললো যে মানি, বাট যে মানিটাও কিন্তু খুব প্রয়োজন জীবনে। আর তখন মানে আমাদের আগের যুগের যারা তারা বলে যে মানি না থাকলে ভালোবাসা হয়, কিন্তু আমি বলবো যে বর্তমান যুগে আমাদের জন্য কিন্তু টাকাটা খুব প্রয়োজন। আমরা যদি মানে স্বাচ্ছন্দ্যভাবে চলতে চেষ্টা করি, চলতে থাকি, আমাদের বাচ্চাদের যদি ভালো করে স্কুলে ভর্তি করাতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের অবভিয়াসলি টাকাটা প্রয়োজন। টাকা ছাড়া কিন্তু অসম্ভব। একটা কথা বলি, আবেগ, অনেকে বলে আবেগ দিয়ে জীবন চলে না, আবার আমি বলতে চাই যে আবেগ ছাড়াও জীবন চলে না। তো টাকাটাও ঠিক এরকম, টাকাটাও প্রয়োজন আছে। টাকা না থাকলে আমরা চলবো কীভাবে? আমারও তো ইচ্ছে করে যে আমি এখন চিটাং থাকি, বাট আমি ছোটো থেকে এখানে বড় হয়েছি, যেহেতু আমার কিন্তু এখানেরটাই টান বেশি। আমার ইচ্ছে করে যে আমি ঢাকায় চলে আসি, কিন্তু হয়তো আমাদের এখন পসিবল হইতেছে না। তো বলতে চাই টাকারও প্রয়োজন আছে। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কি যে দুটো জিনিসই প্রয়োজন, টাকারও প্রয়োজন আছে, আবার আবেগেরও প্রয়োজন আছে, ভালোবাসারও প্রয়োজন আছে। কোনটা বেশি 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 প্রয়োজন? ভালোবাসাটা তো অবভিয়াসলি সবার আগে, টাকাটাকে আমি পরে দিব। আর ভালোবাসার জন্য এখনকার তো সবাই পছন্দ করে যে আমার হাজবেন্ড আমাকে কি দিবে গিফট। কেউ হয়তো ফ্ল্যাট চায়, কেউ হয়তো দামি গাড়ি চায়, যে আমাকে একটা নতুন করলা কিনে দাও। বাট এখন তো এরকমই, এগুলো আগে চলে আসছে। মানে আমাদের বাবা মা যখন ছিল তাদের কথা হচ্ছে যে আমাদের টাকার প্রয়োজন নাই, আমরা হাওয়া বাতাস খেয়ে হলেই হবে। বাট বর্তমান যুগে কিন্তু এটা চলে না, বর্তমান যুগে টাকাটা অবভিয়াসলি প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে, সেটা আমাদের এখানকার যে কনসেপ্ট, আমাদের যে উদ্দেশ্য, সেটা হচ্ছে এই ব্যাপারটি আমরা খুব গবেষণা করে বের করেছি যে আসলে আমাদের সুখটা দরকার। টাকা পয়সা এটা ওটা সব কিছুর মানে ঊর্ধ্বে হচ্ছে নিজের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং, একটু সমঝোতা, আর সেটাতেই যে সুখটা আসবে ওইটাই। আমি যদি টাকা চাই, যদি টাকা রোজগার করতে না পারি, তাহলে কী হবে? আমি টাকা চাই, টাকা তো বাতাসে ওড়ে না যে ধরে ধরে নিয়ে আসবো। তার জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক মানে ধৈর্যের ব্যাপার আছে। আপনি সেই জিনিসটা মনে রেখে আর কি সংসার করতে হয়, যাতে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি। সব কিছু মিলে মিশে যা আছে তাই নিয়ে আমাকে সুখী থাকতে হবে, এটা হচ্ছে আমাদের ধারণা। অনেকটা যদি আমি পার্সোনালি বলি, আপনি যে প্রশ্নটা তুলেছি, লাইক আমরা একটা ভালো জুতো দরকার। জুতো আমি কোথায় পরবো? পায়ে পরবো। কিন্তু আমার যদি পায়ে না থাকে, ভালো জুতা কিন্তু আমার কোনো কাজে আসবে না। তো আমরা অবশ্যই আমাদের যে জীবিকা বা আমাদের অর্থ, এটা আমাদের জীবনকে আনন্দময় করতে সহায়তা করে, আমাদের মনকে প্রফুল্ল করতে সহায়তা করে। কিন্তু সেটা কিন্তু কোথায়? আবেগে। যদি আমার আবেগটাই না থাকে, তাহলে অর্থ কিন্তু আমার কোনো কাজে দেবে না। সেজন্য অবশ্য আমরা অর্থের জন্য আবেগকে কখনো যদি লুজ করি, লাইক আমি জুতার জন্য যদি পাকে লুজ করি, জুতা পেয়েও কোনো লাভ হবে না। জীবন বিবাহিত জীবনটা হচ্ছে এমন, দুটো জীবন এক করে দিতে হবে, একটা জীবন হতে হবে, তাহলে একে অপরের ব্যথা বুঝতে পারবে। ওর যদি ব্যথা লাগে, আপনার ব্যথা লাগতে হবে। ও যদি হাসে, আপনাকে হাসতে হবে। ও যদি কাঁদে, আপনাকে কাঁদতে হবে। তাহলে আপনাদের এক হয়ে যেতে হবে, তাহলে কিন্তু সুখটা আসবে। অবশ্যই এইটাই আর কি। সবচেয়ে বেশি আপনি যেটা বললেন, আমি আপনার একটা কথা উত্তর দিতে চাই, আন্ডারস্ট্যান্ডিং, রাইট? ওর সাথে কিন্তু আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি একটা কথা বলতে যাচ্ছি, আমি অনার্স পাস করছি, বাট ও কিন্তু আন্ডার ম্যাট্রিক। তো আমার মনে হয় এর চেয়ে আর বড় কিছু প্রমাণ কিছু নাই যে ওর সাথে আমার কতটুকু ভালো হয়। ওর সাথে কিন্তু আমি এখনও সংসার করছি। এই ব্যাপার নিয়ে কখনো ওর সাথে আমার কথা হয়নি যে তুমি আমার চেয়ে কম পড়ালেখা কেন। এটা একটা বড় ব্যাপার। এখন আমরা একটু আপনাদের কাছে জানতে চাইবো যে আপনারা মেলা দেখে আসলেন, মেলায় প্রবেশ করলেন, কিছুক্ষণ এই দম্পতি মেলা, দম্পতি সোসাইটি এবং আমাদের উদ্যোগ সম্পর্কে আপনাদের ভাবনাটা যদি একটু বলেন। আমাদের এই উদ্যোগ আপনাদের কেমন লাগছে? আমাদের জন্য কোনো পরামর্শ? খুবই সুন্দর লাগতেছে, আমরা নিজের খুবই উৎসাহিত হচ্ছে আপনাদের এটা দেখে। এরকম আয়োজন করা প্রত্যেকটা মনে করেন এখানে ঢাকাতে হচ্ছে, আমরা যদি চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল প্রত্যেকটা বিভাগে এরকম একটা অনুষ্ঠান করবো। সবাই তো আর ঢাকা আসা সম্ভব না। আমরা আসছি, আমরা কাজে তাগিদে আসছি এখানে বেড়ার, মানে হয়তো ঘুরতে আসলাম এই অনুষ্ঠানে।
প্রত্যেকটা বিভাগ শহরে যদি এটা শিল্পকলায় করা হয় তাহলে মানুষ আরেকটু অ্যাডভান্স হবে, এটা এগিয়ে যাবে। আপনি মনে করছেন যে এটা সারা দেশের মানুষের প্রয়োজন আছে? সারা অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে, অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ। রেখা, আপনি কিছু আপনার অনুভূতি বলবেন? এখানে এসে ভালোই লাগতেছে আসলে। আর শিল্পকলায় মাঝে মাঝে আসা হয়, এখানেও অনেকবার আসছি। আপনাদের এই উদ্যোগ সত্যি খুব ভালো। আশা করি যারা দম্পতি প্রবীণ নবীন সবাইকে উৎসাহ করবে, আর কিছু না। আপনি এই খবরটা কোথায় পেয়েছেন যে আজকে এখানে একটা দম্পতি মেলা হচ্ছে? আমার হাজব্যান্ড তো মেলা করে, উনি আসছিল সকালে, এখানে এসে ঘুরে গেছে। তো ও আমাকে বললো যে এখানে একটা দাম্পত্য মেলা হচ্ছে, তুমি কি যাবা? তো আমি বললাম ওকে চলো। হ্যাঁ, এটা এমন একটি মেলা যে দম্পতি দুজনে একসঙ্গে আসা যায়, তাই না? অনেক সময় একে একে অনেকে এখানে সেখানে ঘুরে ধরে মনোরঞ্জন করে, কিন্তু এই জায়গাটা আপনারা দুজনে মিলে একসঙ্গে ফ্যামিলি সহ ছেলে মেয়ে নিয়ে সবাই আসতে পারবেন, এরকম একটা আয়োজন এখানে আমরা করেছি। এই জায়গা আপনাদের ভালো লেগেছে বলে আমাদেরও খুব ভালো লাগছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সোসাইটির পক্ষ থেকে, মেলার পক্ষ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। আপনাদের দাম্পত্য জীবন আমাদের সাথে শেয়ার করতে চান, জানাবেন। এখানে কিন্তু সবার জন্য প্রাধান্য। এই দম্পতি কিন্তু নিজের স্বেচ্ছায় আমাদের সাথে কথা বলতে রাজি হয়েছে, আমরা কথা বলছি, আমরা তাদের অনুভূতি জানলাম, সবাই সেখান থেকে অনেক কিছু শিখলাম। এবং আপনাদের মধ্যে যদি আরও কেউ এরকম আছে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সাথেও কথা বলব। যে যাই হোক, আমি আপনাদের থেকে বিদায় নিব। আমি একটা হুমায়ুন আহমেদের একটা নাটক দেখছিলাম, ওটাতে একটা পরিবার, এরকম দাম্পত্য পরিবার, একজন তার পাশের মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দেওয়ার পর বলছে আপনারা কী জন্য দাওয়াত দিয়েছেন? উনি বললো আমার শ্বশুর শাশুড়ি আজকে মৃত্যুবার্ষিকী, এই জন্য আপনাকে দাওয়াত দিলাম, আর আমার চোখে আপনাকেই ভালো লাগলো। কারণ হুজুর বলল কেন? বলতেছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং আপনি সত্যি কথা বলেন, সবসময় মিথ্যা বলেন না, এই জন্য আপনাকে দাওয়াত দিচ্ছি। কয় না না না, আমি তো মাঝে মাঝে মিথ্যা বলি। তো বলছেন কী বললেন আপনি মিথ্যা বলেন? আমি বলি আমার বউ, আমার স্ত্রীটা খুবই সুন্দর, কিন্তু আমার স্ত্রী খুবই ভালো, কিন্তু আমি ওনাকে বলি আমার স্ত্রী খুবই সুন্দর। তো ওই জায়গাটা আমি মিথ্যা কথা বলি। তখন অবাক হয়ে গেল সবাই, মানে কেন? তাহলে আমার পরিবারের শান্তি আসবে এটার জন্য। কারণ আমার স্ত্রীটা খুবই খুশি হয় যখন আমি তাকে সুন্দর বলি। তো এই জন্য সবাই কিছু কিছু মিথ্যা বলাটা অনেক সময় সংসারের সুখের জন্য কিছু মিথ্যা বলা যেতে পারে। এই জন্য আমি সবাইকে বলতেছি, মানে সংসার সুখ তো অনেক কিছু সত্য মিথ্যার মধ্যে বলা যায়। আমি হুমায়ুন আহমেদের নাটকটা এখনো সবসময় খেয়াল করি, সংসারের সুখের জন্য অনেক সময় মিথ্যা, মানে হুজুরই বললো আমি তো না, আমি তো সব মিথ্যা, মাঝে মাঝে আমি মিথ্যা বলি। তাহলে কি মিথ্যা বলো? ওই আমি তো বললাম আপনাদেরকে আমার স্ত্রীকে আমি খুব সুন্দর বলি, কিন্তু স্ত্রী তো সুন্দর না, এমনি সুন্দর বলি। অনেক অনেক ধন্যবাদ। আপনার স্ত্রী আসলেই সুন্দর। ধন্যবাদ সকলকে। জানি না আসলে কতটুকু ভালো হলো, আপনাদের শুনতে ভালো লেগেছে কিনা তাও জানি না, তবে শুনতে যদি তার 2টো বই বেরিয়েছে মেলায়, সদ্য বিবাহিত, কদিন হলো বিয়ে করেছে, সে কবি। তো বউকে 2টো বই এনে দেখাচ্ছে, দেখো তো তোমার কোন বই ভালো লাগে, দেখো একটু ভালো করে দেখো।
আমার দুটো বই বেরোলো মেলায়, তুমি দেখে বলো কোনটা তোমার ভালো লাগে। বলে না, এই দুটোর একটা বই ভাল লাগে না, তোমার ড্রয়ারে যে চেক বই আছে ওটা ভালো লাগে। হাজবেন্ড আমেরিকায় আর ওয়াইফ দেশে, ফোনে কথা বলছে, বলছে হ্যালো হ্যালো কুলসুম, তুমি কেমন আছো? জি আমি ভালো আছি। এখন তুমি ফোন করেছো? এখন তো ওখানে অনেক রাত। হ্যাঁ, এখন তো ওখানে অনেক রাত, তুমি এখনো জেগে আছো? বলে আরে বোঝো না কেন, ওই আমি যাকে নিয়ে শুভ সে তো এখনো আসে নাই। সি 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 সি, তুমি তো নষ্ট হয়ে গেছো। আরে বাবা না না, আমি ঘুমের কথা বলতেছি, ঘুম। ধন্যবাদ, এই দুটো দিয়ে শেষ করলাম। পিছনে বসে কি আপনার সামনে বসালাম না? এই এত লজ্জা পেলে হয় নাকি? এবার আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি সুরকার আজাদ রহমানকে, অনুগ্রহ করে মঞ্চে এসে আসন গ্রহণ করুন। সবাই ওনাদেরকে তালি দিয়ে অভ্যর্থনা জানাবেন প্লিজ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন দম্পতি সোসাইটির উপদেষ্টা অভিনেতা আব্দুল আজিজ এবং ওনার স্ত্রী মনি আজিজ। আমরা ওনাদেরকেও পরে আমাদের আলোচনা পর্বে ওনাদের আলোচনা শুনব। এখন আমরা সংবর্ধনায় চলে যাচ্ছি। তো আমরা যে ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করব, সৈয়দা শামসিয়ারা হোসেন, আমি অনুরোধ করছি ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য। বসেই বলুন। আজকে বৈশিষ্ট্যপূর্ণ সমাবেশে উপস্থিত শ্রদ্ধেয় আজাদ রহমান এবং অনেক গুণী জ্ঞানী শিল্পী, সঙ্গীতজ্ঞ এবং দম্পতি যারা জীবনের অর্ধেক সময় পার করে আজ এখানে উপস্থিত হয়েছে, সকলকেই আমার শ্রদ্ধা, অভিনন্দন। আমি এই অসাধারণ একটা সমাবেশে ঠিক আমার কোনো ধারণা ছিল না যে এই ধরনের একটা সম্মিলন এই বাংলাদেশে হয় এবং এতে আমি উপস্থিত থাকতে পারবো এবং কিছু বলার সুযোগ হবে। এই সম্মিলনের অনন্য সাধারণ সব বৈশিষ্ট্য থাকার মধ্যে আমার যেটা মনে হয় আমার ক্ষুদ্র বুদ্ধিতে, যে একটা বিরাট দর্শন জীবনের লুকিয়ে আছে, যে কি করে নিজের সংসারে স্বামী, সন্তান, পরিবারের সব সদস্যদের নিয়ে নিজের দাম্পত্য জীবন দীর্ঘ কাটানোর যে একটা সুযোগ একজন দম্পতি করে, এবং এটা করার পিছনে সেই দম্পতিদের কী গুণ, কী চিন্তা এবং কিভাবে তারা অনুপ্রাণিত হন যে এই যে জীবন, দাম্পত্য জীবন, এটাকে সুন্দর করে কাটাতে হবে। এবং সুন্দর করে কাটাতে শুধু যে দম্পতি দুইজনই আনন্দ, আয়োজন এবং অন্যান্য বিষয়ে উদ্যোগী হবেন তা নয়, তা
তাদের যে সংসার গড়ে তোলা সংসার, যে সংসারে অনেক আত্মীয় স্বজনের সাথে নিজের যে সন্তানরা থাকেন, সদস্য আপনজনরা থাকেন, সবাইকে আনন্দ এবং সবাইকে নিয়ে এগিয়ে চলার যে একটা বিশেষ একটা গুণ এই দম্পতি মেলার মূল যে দর্শন, এটা জানতে পেরে এবং এতে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার স্বামী আসতে পারেননি, ওনার শারীরিক অসুবিধা, তাছাড়া আমি থাকি উত্তরায়, দূরত্ব একটা বিরাট ব্যাপার, যেটা শারীরিক খুব সুস্থতা ছাড়া এই 3 ঘন্টা রাস্তা পাড়ি দেওয়া যায় না। যাই হোক, যারা উদ্যোগী তাদের সাথে আমার এখানে এসেই পরিচয় হয়েছে, তবে এর পূর্বে আঞ্জুমান আরা বকুল আমাকে এই অনুষ্ঠানে আসার জন্য শুধু আমন্ত্রণ না, আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন। আমি তার এই ধরনের দেয়া প্রেরণা থেকে আমি আজকের সমাবেশে এসেছি এবং নিজে অনেক ভালো ভালো জিনিস, আনন্দের সব করার এবং শিল্পীদের এবং অনেক অভিনেতা অনেক কর্ম এবং পরিবেশনা দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আঞ্জুমান আরা বকুলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং এই দম্পতি মেলার যারা উদ্যোগী তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা একটা অসাধারণ একটা সমাবেশের আয়োজন করেছেন। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপা, একটুখানি আপনার মানে ব্যক্তি জীবন এবং বিবাহিত জীবন সম্পর্কে কিছু বলবেন। আর আপনারা একটা আংটি দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা, এই আংটিটার আকৃতি দেখলেই বোঝা যাচ্ছে, একটু ক্যামেরায় ক্লোজ করো। এটা দেখেই মনে হচ্ছে এটা বহু পুরনো একটা ডিজাইন। এটা আমারও ছিল, তো আমি আপাকে জিজ্ঞেস করলাম যে আপা এটা অনেক পুরনো ডিজাইন না? তা আপা বললেন এটা ওনার বিয়ের আংটি। তার মানে এই আংটির বয়স 50 পেরিয়ে গেছে। আপনার কর্মজীবন আর এই বিবাহিত জীবনে 2-4টা কথা। কর্মরত থাকা অবস্থায় 67 সালে আমার বিয়ে হয় এবং সেই কলেজও একেবারেই প্রথম অবস্থায় ছিল। আমরা প্রথম যারা শিক্ষক যোগদান করেছিলাম সেই কলেজে গড়ে তোলার জন্য, ছাত্রীদের শিক্ষাদানের জন্য আমাদের প্রথম কলেজের প্রথম আয়োজনে আমরা ছিলাম। যাই হোক, 67 সালে আমার বিয়ের পর আমার সংসার জীবন, আমার স্বামী সব কিছু কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো ঢাকা, এবং ঢাকায় আসতে আমি কিছুটা বাধ্যই হয়েছি সংসারের জন্য। আমি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ তখন শুরু হবে এই ধরনের অবস্থায় একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি অ্যাপ্লিকেশন করলাম এবং অধ্যক্ষ পদে আমি ওই রংপুর উইমেন্স কলেজেও লেকচারার হিসাবে জয়েন করার 5-6 বছরের মধ্যেই আমি অধ্যক্ষের দায়িত্ব নিয়েছিলাম এবং এখানেও আমি 69 সালে অধ্যক্ষ হিসাবে যোগদান করি। তখন কিন্তু আমরা এই সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়ে শুরু করেছি। এর পরবর্তীতে আপনারা বেলি রোডে গেলে দেখতে পাবেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের 10 তলা বিরাট ভবন। ওই জমি 72 সালে আমি সরকারের কাছ থেকে নিয়েছি এবং যে শিক্ষার যে জন্য যা যা উপকরণ উপাদান জোগাড় করা দরকার, আমার সহকর্মী কলেজের গভর্নিং বডি এদের সাথে নিয়ে এগুলো করেছি। আমি 40 বছর ওই কলেজে অধ্যক্ষ হিসাবে ছিলাম। আমার জীবনের একটা ব্রত ছিল যে আমি জানি যে শিক্ষা ছাড়া কোনো মেয়ে মানুষ হতে পারবে না। এই শিক্ষা যাতে মেয়েরা পায় এবং শিক্ষার মাধ্যমে মানুষ হিসাবে তারা উপযুক্ততা অর্জন করতে পারে, জ্ঞানী গুণী হয় এবং জাতিকে কিছু অবদান তার যে
যে সক্ষমতা তা দিয়ে দিতে পারে, এই জন্য আমি মেয়েদের শিক্ষার ক্ষেত্রে আমি প্রাণপণে কিছু করার জন্য চেষ্টা করেছি। এবং আমি 2008-এ এই নিউ বেলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় পরিণত করে দিয়ে উন্নীত করে আমি অবসর নিই। আমার ব্যক্তিগত জীবনে আমার 2 ছেলে 1 মেয়ে, তারা সকলেই এই ঢাকাতেই। আমি অধ্যক্ষর দায়িত্ব পালন করার সময়েই এদের আমি মা হয়েছি 3 সন্তানের। আমার 2 ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, মেয়েও ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে। আমার বড় ছেলে আজাদ রহমান সাহেবের সাথে দেখা হয়েছে তার সিডনিতে, সেখানে সে ন্যাশনাল ব্যাংক অফ অস্ট্রেলিয়াতে কর্মরত আছে। আমার ছেলের বউও এক কলেজে আছে। আমার ছোট ছেলে টরন্টো কানাডায় ইয়র্ক ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর। আর আমার মেয়ে, সেও আগা খান স্কুলে ছিল, সে সোশিওলজিতে অনার্স মাস্টার্স করা, কিন্তু বাচ্চা হওয়াতে মায়ের দায়িত্ব তার কাছে বড় এবং সেটাকেই সে কাঁধে তুলে নিয়ে সে আর কোনো পেশায় নেই। আমার স্বামী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের জিএম হিসাবে রিটায়ার করেছেন এবং পরবর্তীতে তিনি রিটায়ারমেন্টের পর ল পাস করে সনদ নিয়ে এই ঢাকা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন, কিন্তু উত্তরার দূরত্বের কারণে খুব একটা রেগুলার হতে পারেন না। যাই হোক, আমার ব্যক্তিগত জীবনের কথা আমি বলতে চাইনি, কিন্তু আজকের পরিবেশে সমাবেশে যেহেতু সংসার, স্বামী, সন্তানদের কেন্দ্র করেই এই আজকের সমস্ত কিছু আয়োজন, এই জন্য আমি বললাম। আর সবার কাছে আমি আরও দোয়া চাই যাতে এদেশের নারীরা শিক্ষার সুযোগ পায়, আর শিক্ষার যে সুযোগ সেটা আরও